সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সবার জন্য স্বাস্থ্যের আজকের সপ্তম পর্বে। আজকের আলোচনার বিষয় শিশুর প্রস্রাবের সমস্যা ও খৎনা পরবর্তী জটিলতা, অ্যান্টিবায়োটিকের ভূমিকা, পাওয়ার্ড বাই সেপ্ট্রন। সুপ্রিয় দর্শক, আসলে প্রতিটি শিশুই কিন্তু আগামী দিনের সম্পদ, আগামী দিনের ভবিষ্যৎ, এই জাতির কাণ্ডারি, এই জাতির কারিগর। তো শিশুদের সুস্বাস্থ্যের জন্যই কিন্তু আমাদের আজকের এই আয়োজনটি সাজানো। কারণ জীবনের শুরুতেই যদি তারা প্রস্রাব পরবর্তী যে ইনফেকশন এবং এই জটিলতায় ভুগে থাকে, সেই সাথে খৎনা পরবর্তী জটিলতায় ভুগে থাকে, তাহলে কিন্তু একটি বড় ধরনের সমস্যা আজীবন তাকে বয়ে বেড়াতে হবে। আর সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সাজানো হয়েছে। এবং এই আলোচনায় বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পেডিয়াট্রিক ইউরোলজি বা শিশু সার্জারি বিশেষজ্ঞ। আমরা একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, যিনি বাংলাদেশে পেডিয়াট্রিক ইউরোলজিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে জনমানুষের সেবায় বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দর্শক মন্ডলী, আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের গেস্ট এক্সপার্ট অধ্যাপক ডাক্তার কামাল এম চৌধুরী স্যারকে। আমরা আমাদের স্টুডিওতে পেয়ে অনেক অনেক মানে গর্বিত। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং উপস্থাপক, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের গেস্ট এক্সপার্ট প্রফেসর ডক্টর কামাল এম চৌধুরী। তার একটু বায়োগ্রাফি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তিনি এমবিবিএস সম্পন্ন করার পর এমএস পেডিয়াট্রিক সার্জারি, এরপর এফএসিএস ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি 2001 সালে ফেলোশিপ অর্জন করেন, ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন পেডিয়াট্রিক লজিতে অস্ট্রেলিয়া থেকে। এরপর পোস্ট ডক্টরেট ফেলোশিপ 2014 সালে অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে তিনি পোস্ট ডক্টরাল ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। তারপর সরকারি বিভিন্ন হসপিটালে, ঢাকা মেডিকেল কলেজ, সার্সিলুঙ্গা মেডিকেল কলেজ, বার্ডেন জেনারেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার সুদীর্ঘ ক্যারিয়ার শেষে তিনি বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসা সেবা কেন্দ্র ল্যাবেড স্পেশালাইজড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু আপনাদের জন্য, আপনাদের শিশু সন্তানদের জন্য। তাই আজকের অনুষ্ঠানটি আপনারা নিজেরা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করবেন। এই পর্যায়ে প্রিয় দর্শক, পরিচয় করে দিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট, যারা নেপথ্যে থেকে আমাদেরকে সহযোগিতা করছে এই অনুষ্ঠান বিনির্মাণে এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট, অনারেবল স্পেশাল গেস্ট আলী মুনতাসির, সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, বরাবরের মতন আপনাকে পেয়ে আমরা ধন্য। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, ভালো। ধন্যবাদ ডক্টর বাসুদেব। রাজদীপ এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে আমাদেরকে সহযোগিতা করার জন্য, স্পেশালি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে। আমরা মনে করছি বর্তমান সময়ে এরকম একটি সময় উপযোগী বিষয়, যেটা শিশুর প্রস্রাবের সমস্যা ও খৎনা পরবর্তী জটিলতায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা, এই বিষয়টি নিয়ে আজকের অতিথির সাথে আপনি বিস্তারিত আলোচনা করবেন এবং আমাদের অতিথিকে বেশ কিছু প্রশ্নও করবেন, পাশাপাশি দর্শকদের কাছ থেকেও কিছু প্রশ্ন নেবেন। এতে করে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, এগুলোর বেশিরভাগেরই উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। রাজ টিভির সহযোগিতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সবার জন্য স্বাস্থ্য, এই অনুষ্ঠানটি আজকের যে বিষয় শিশুর প্রস্রাবের সমস্যা ও খৎনা পরবর্তী জটিলতায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা, এন্ড পাওয়ার্ড বাই সেফট্রন। দর্শক, আপনাদেরকে এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য। কারণ আপনাদের পরিবারের বিভিন্ন বয়সী কিন্তু শিশু রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন সময়ে প্রস্রাবের সমস্যা বা অনেক পিতামাতা কিন্তু তাদের শিশুদের খৎনা বা এই বিষয়ে কিন্তু চিন্তা করছেন যে কোথায় করাবেন, কিভাবে করাবেন, কার কাছে যাবেন, পরবর্তীতে কোনো জটিলতা হবে কিনা। তো আপনাদের মনের মধ্যে স্বভাবতই অনেক প্রশ্ন আছে। তো আমরা এই জন্যই মনে করছি যে এই সময় উপযোগী অনুষ্ঠানটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তরই কিন্তু পেয়ে যাবেন। আজকের অতিথি স্বনামধন্য এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর কামাল এম চৌধুরী। উনি বিভাগীয় প্রধান
এবং পেডিয়াট্রিক সার্জারি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ইব্রাহিম মেডিকেল কলেজ। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে বিশেষভাবে ওয়ালাইকুম জানাচ্ছি। স্যার ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তবে বুঝতেই পারছেন এখন কোভিড-19 ইনফেকশন চলছে, যদিও সুখের বিষয় যেটা একটু কমে এসছে এখন। হ্যাঁ, এখন আমরা মাঝখানে 3 মাস মতো আমরা একেবারে লকডাউনই ছিলাম ধরতে গেলে। হসপিটালে ইমার্জেন্সি কেস ছাড়া যাওয়া হয়নি। এখন আমরা যাওয়া শুরু করেছি হসপিটালে, আবার রোগীদের চিকিৎসা সেবা আমরা প্রদান করছি। তো সেই হিসাবে ভালোই লাগছে। আমাদের সরকারের প্রচেষ্টায়, বিভিন্ন প্রচেষ্টায় কোভিড-19 ইনফেকশন বেশ কন্ট্রোলে আছে আমরা মনে করি। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এই অসুখটা থেকে আমরা আরো পরিত্রাণ পাবো। ধন্যবাদ স্যার, আপনাদেরকে এই জন্যই বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। স্বভাবতই আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি, যেহেতু অনেকেই বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে যেতে পারছি না বা আপনাদের সাথে যোগাযোগ ওইভাবে স্যার আগের মতো করা যাচ্ছে না, তো এই ধরনের অনুষ্ঠানে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বেশ কিছু বিষয় নিয়ে যখন আলোচনা করবেন, তখন এই অনুষ্ঠানটি যারাই দেখছেন তারা বিশেষভাবে উপকৃত হবে। পাশাপাশি স্যার, আসলে আমাদের দেশের মানুষ কিন্তু আপনাদের মতো বড় মাপের যারা শিক্ষক বা চিকিৎসক, তাদের উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করে। তো বর্তমান সময়ে আপনারা শক্তভাবে যে হাল ধরেছেন এবং দেশের মানুষকে বাঁচিয়ে তোলার ব্যাপারে, বা এখন যে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে আসছে, এক্ষেত্রে কিন্তু স্যার আপনার এবং সরকার বিশেষভাবে ভূমিকা পালন করেছে। এই জন্য স্যার আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি স্যার, মূল আলোচনায় যাওয়ার আগে একটু আমাদের আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, বিশেষত স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি শীর্ষস্থানে অবস্থান করছে, তো তাদের ভূমিকা নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি 1-2 মিনিট। সেটা হলো যে দর্শক, আসলে আমাদের দেশের চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় যারাই আছেন, তারা তো অক্লান্ত পরিশ্রম আগেও করেছেন, বর্তমানেও করছেন। বর্তমান অবস্থা থেকে দেশবাসী বা জনগণকে রক্ষা করার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, যারা অসুস্থ ছিলেন তাদেরকে অনেককেই সুস্থ করে রেখেছেন। পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কি করেছে, বর্তমান সময়ে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এই সময়ে আমরা কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় যারাই আছেন তাদের সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছি, অতীতেও করেছি, বাট বর্তমান পরিস্থিতিতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করছি। তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি। রোগীদের ব্যবস্থাপত্রে চিকিৎসকরা যেসব ওষুধ লিখছেন সেগুলোর উৎপাদন, সরবরাহ, এবং যদি বাজারে না থেকে থাকে সেগুলো নতুন ভাবে নিয়ে আসার ক্ষেত্রে, এবং আরো কি করা যায় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি, যাতে করে আমরা সেভাবে ওষুধ সরবরাহ করে, মান নিয়ন্ত্রণ করে, উৎপাদন করে আমরা রোগীদের সেবা করতে পারি। তো ভবিষ্যতেও কিন্তু আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু সকল চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকলের সাথে কিন্তু আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আর দর্শকদের জন্য একটা জিনিস বলবো যে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবারের সকলকে সুস্থ রাখেন, এবং এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর যারা অসুস্থ হচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টরের ব্যবস্থাপত্রে যেসব ওষুধ থাকছে সেই অনুযায়ী কিন্তু ওষুধ সেবন করতে হবে, এবং অবশ্যই আপনাকে মানসম্মত ওষুধ সেবন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে, কারণ বিভিন্ন মানের কিন্তু ওষুধ বাজারে থাকতে পারে, কিন্তু স্বভাবতই আমরা চাই যে আপনারা ভালো কোয়ালিটির ওষুধ সেবন করেন, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেন। পরিশেষে স্যার, আপনি আজকে অনুষ্ঠানে সময় দিয়েছেন, এই জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আপনি সুস্থ থাকেন, আরো দীর্ঘদিন আপনি মানুষের সেবা করেন, এবং আমাদেরকে এরকম অনুষ্ঠানে ভবিষ্যতেও সময় দেন। এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এবং আপনার সময় প্রার্থনা করছি। পাশাপাশি ডক্টর বাসুদেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতেও আপনি এই ধরনের আরো অনুষ্ঠান আয়োজন করবেন, এবং এতে করে আমরা সকলেই যে উপকৃত হব, সেটা এটাই আমাদের চাওয়া পাওয়া। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আসলে কথাগুলো ভীষণ ইন্সপিরেশন আমাদেরকে দেয়, কারণ হচ্ছে যে
সবসময় এরকম একটি ক্রাইসিস মোমেন্টে চিকিৎসকরা আসলে জীবন বাজি রেখে কাজ করছে, ঠিক তেমনি ভাবে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে ফার্মাসিস্ট যারা রয়েছেন তারা নতুন নতুন ওষুধ উৎপাদন করে জনগণের কাছে এই সেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করছে, এবং চিকিৎসকদেরকে বিভিন্নভাবে সায়েন্টিফিক পার্টনার হিসেবে বিভিন্ন একাডেমিক সেশনে পৃষ্ঠপোষকতা করে জ্ঞানের চর্চাটাকে আরো বেশি বাড়ানোর চেষ্টা করছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আপনাদের যারা নেপথ্যে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্স সবার জন্য স্বাস্থ্য। আজকের এই আয়োজনে আমরা মূলত আলোচনা করছি শিশুদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে হত্যা পরবর্তী বিভিন্ন জটিলতা এবং সেই সাথে প্রস্রাবের ইনফেকশন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি সরাসরি এবার আলোচনায় চলে যেতে চাই, স্যারের কাছে আসতে চাই। স্যার, প্রথমেই যে মানব দেহের যে জৈবিক যে কাজগুলো রয়েছে তার মধ্যে মলমূত্র ত্যাগ একটি গুরুত্বপূর্ণ। আমরা যা খাবার খাবো সেটি একসময় ডেফিকেশন বা মলত্যাগের মাধ্যমে এবং মিক্সুরেশন বা প্রস্রাবের মাধ্যমে আসলে আমাদের শরীর থেকে বিপাক ক্রিয়াটা তৈরি করছে। তো এই জায়গাটাতে প্রস্রাবের আমরা যদি নালী পথ থেকে শুরু করে এবং সেটা বের হওয়ার পর্যন্ত যে পথটাকে একটু কল্পনা করে থাকি, এই জায়গাটাতে এই পথে কি কি রোগ হতে পারে সেই বিষয়টি প্রথমে একটু জানতে চাই, স্পেশালি শিশুদের। ধন্যবাদ ডক্টর বাসুদেব। প্রস্রাবে তো সবসময় আমাদের শরীর থেকে যে বিষাক্ত ময়লা জিনিস বের হয় সেটা প্রস্রাবের মাধ্যমে আমরা বাইরে বের করে দেই। তো প্রস্রাবে বাচ্চাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই থাকে, কারণ বাচ্চার সময় প্রস্রাবের মুখটা একটা চামড়া দিয়ে ঢাকা থাকে, এবং প্রায়শই দেখা যায় যে এই চামড়াটা মুখটা চাপা হয়ে থাকে, বা আমরা বলি যে ন্যারো হয়ে থাকে, চিকন হয়ে থাকে। তো এইটা চিকন হয়ে গেলে তখন প্রস্রাব ঠিক মতন ক্লিয়ার হয় না। বাচ্চারা প্রস্রাব করার সময় হয়তো অল্প একটু প্রস্রাব করি, বাকিটা প্রস্রাব করে না, তখন এই প্রস্রাবটা ওই মূত্রথলিতেই জমে থাকে। তো এই তখনই ইনফেকশন দেখা দেয়। মূত্র যখনই জমে থাকে অনেক দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যখন জমে থাকে, তখনই ওখানে রোগ জীবাণু বংশ বিস্তার করতে পারে। এবং এটা একটা কমন জিনিস যে বাচ্চাদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়াটা খুবই কমন। দেখা যায় যে 40 to 50% বাচ্চাদেরই এরকম ইনফেকশন হয় এবং তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। তো এই ইনফেকশনটার একটা ইউটিআই হয়ে গেলে তখন আমাদেরকে যেটা করতে হয়, প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রায়াল দিতে হয় এবং পরীক্ষা করে দেখতে হয় যে চামড়াটা, যে সামনে যে চামড়াটা, যেটাকে আমরা অসুখটার নাম হচ্ছে ফাইমোসিস। এই অসুখটা মানে হচ্ছে পুলিং এর সামনে যে চামড়াটা আছে সে চামড়াটা খুব চাপা থাকে, প্রস্রাব করে না। প্রস্রাব করার সময় বাচ্চা কান্নাকাটি করে, প্রস্রাব করার সময় বাচ্চা খুবই কান্নাকাটি করে, খুব মোড়ামুড়ি করে, এবং তখন প্রস্রাব অনেকগুলো স্ট্রিমে বের হয়, 2-3টা স্ট্রিমে বের হয় এবং বাচ্চা খুবই কান্নাকাটি করে। তো এই অবস্থাটি হচ্ছে ফাইমোসিস, এবং ওই চামড়াটা ফুলে যায়। চামড়াটা যখন প্রস্রাব বের হয় তখন ওই চামড়াটা ফুলে যায়, সেটাকে বলা হয় বেলুনিং। তো এইসব সাইন সিম্পটম দেখে আমরা বুঝতে পারি যে ওর ফাইমোসিস হয়েছে। তো এই ব্যাপারে বাচ্চাদের সাধারণত বাচ্চার প্যারেন্টসরা খুবই অস্থির হয়ে যায়, খুবই ওরিড হয়ে যায়। তারা দ্রুত ডাক্তারের কাছে আসে এবং এটার চিকিৎসার জন্য পরামর্শ চায়। তো এই একটা জিনিস আছে। একটু অ্যাড করতে চাই স্যার, যে আপনি স্যার কিছু প্রেজেন্টেশনের কথা বললেন যে প্রস্রাব কয়েকটি দাঁত দিয়ে বের হচ্ছে। প্রস্রাবে স্যার কি জ্বালা পোড়ার কোনো হিস্ট্রির কথা বলে শিশুরা? যে শিশুরা তো বলতে পারে না, আসলে শিশুরা তো জ্বালা পোড়ার কথা, ছোট শিশু, 1 বছরের শিশু, 2 মাসের শিশু, 5 মাসের শিশু, 2 বছরের শিশু, এরা তো ওইভাবে কথা বলতে পারে না, জ্বালা পোড়াটা বুঝতে পারে না, কিন্তু ওরা কান্নাকাটি করে। কান্নাকাটি করা মানেই হচ্ছে যে তার কোনো অসুবিধা হচ্ছে, তার প্রস্রাব করতে অসুবিধা হচ্ছে। কান্নাকাটিটা থেকে বোঝা যায় তার প্রস্রাব করতে অসুবিধা হচ্ছে, হয়তো জ্বালা পোড়া করছে। যখন বড় হয়ে যায় 8, 9, 10 বছর, তখন ওরা বলতে পারে যে হ্যাঁ জ্বালা পোড়া করছে। কিন্তু সাধারণত 8, 9, 10 বছরের যেটা খুবই কম হয়। মোস্টলি হয় এটা ছোট 1 বছরের শিশুদের অথবা 1-2 বছরের শিশুদের, এদের কি বেশি হয় এটা। এছাড়াও ওই জায়গায় আরো অনেক সমস্যা হয়, যেমন ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি ইনফেকশন বা ইনফ্লামেশন বলি, ব্যালানাইটিস। তার মানে হলো যে চামড়াটা আছে, সে চামড়াটাতে এক ধরনের ইনফ্লামেশন হয়। প্রস্রাবের মধ্যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স আমরা এক্সক্রিট করে দেই। তো
সেটার থেকে ইনফ্লামেশন হয়, ইনফেকশনও হতে পারে, এটাকে বলা হয় ব্যালানাইটিস। হ্যাঁ, আর যদি চামড়ায় হয়, যদি সে চামড়াটার মধ্যে যদি ইনফেকশন হয় সেটাকে বলা হয় পস্থেটাইটিস। তো এরকম অনেক, তখনও কিন্তু খুব জ্বালা পোড়া করে, তখন জ্বর হয়, বাচ্চা কান্নাকাটি করে, এইসব নিয়ে প্রেজেন্ট করে। আরেকটা সমস্যা আছে, বাচ্চারা যখন একটু বড় হয় তখন ওরা ওই চামড়াটাকে নিয়ে উপরের দিকে পুল করতে চেষ্টা করে, তখন অনেক সময় ওই চামড়াটা উপরে আসার পর ওটা আবার শক্ত হয়ে ওখানে আটকে যায়। এটা একটা মোটামুটি সিরিয়াস ইস্যু, এটাকে বলা হয় প্যারাফাইমোসিস। আটকে যায়, তখন আটকে গেলে তখন প্রস্রাব করতেও কষ্ট হয় এবং আস্তে আস্তে ওই লিঙ্গের মাথাটা ফুলে যায়। তখন এটা একটা সিরিয়াস ইস্যু এবং তখন ইমার্জেন্সি ভিত্তিতেই খতনা করে দিতে হয়। এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট ইস্যু হয় এখানে সমস্যা। এই জায়গাটাতে স্যার আমাদের অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, তাদের শিশু সন্তানদের এই প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন আকারে আমাদেরকে জানাচ্ছেন। আমরা প্রিয় দর্শক একটু ধৈর্য ধরে আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকুন, আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাবেন। তবে তার আগে আরেকটু আলোচনা করে নিই স্যার, যাদের মেয়ে শিশু রয়েছে, অর্থাৎ মেয়ে শিশুদের ছেলেদের ক্ষেত্রে যেমন আপনি ফাইমোসিসের কথা বলেন, যে পিপিউসটা অর্থাৎ লিঙ্গের চামড়াটা যদি মানে বর্ধিত থাকে এবং সেটির আয়তনটা যদি সংকুচিত হয়, এটি একটি সমস্যা, প্রস্রাবটা আটকে যাচ্ছে। কিন্তু মেয়ে শিশুদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের কি কারণ থাকতে পারে? যে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। মেয়ে শিশুদের এই সমস্যা নাই, তবে মেয়ে শিশুদের সমস্যা হচ্ছে যে ওদের প্রস্রাবের মুখটা ও পায়খানার মুখের খুব কাছাকাছি অবস্থায় থাকে এবং ওদের যে মূত্র নালীটা এটা খুবই শর্ট। পুরুষদের, ছেলেদের মূত্রনালীটা অনেক বড় লম্বা থাকে, কিন্তু মেয়েদের মূত্রনালীটা খুবই শর্ট থাকে, যার জন্য মেয়েদের কিন্তু সংক্রমণের হার কম না, ওদেরও সংক্রমণের হার বেশি। সেক্ষেত্রে অবশ্য ওই প্রিকশন নেওয়াই হচ্ছে একমাত্র উপায়, ওখান থেকে ওই ইউটিআই থেকে বা সংক্রমণ থেকে, ইনফেকশন থেকে মুক্ত থাকার উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাইজিন মেনটেন করা। প্রিভেন্টিভ মেজার গুলি হচ্ছে ইম্পর্টেন্ট ফর গার্লস, মেয়েদের জন্য। এক্স্যাক্টলি স্যার, এই জায়গাটাতে যেহেতু আমাদের অনেক চিকিৎসক যুক্ত আছেন, মেডিকেল স্টুডেন্ট যুক্ত রয়েছেন, আমরা যদি স্যার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যদি প্যাথোজেনেসিসটা একটু জানতে চাই, নরমালি কোন অর্গানিজম গুলো দায়ী প্রস্রাবের ইনফেকশন? এখানে মেইনলি ইকোলাই ইনফেকশন আছে এবং গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলোই মোস্টলি রেসপন্সিবল। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো, গ্রাম নেগেটিভ বেসিলাই এবং ইকোলাই, প্রোটিয়াস, ক্লেপশিলা, এইগুলোই দায়ী স্যার। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। মাহমুদুল হাসান একটি প্রশ্ন রেখেছেন, আমরা এই প্রশ্নের উত্তরটা একটু পরে নিচ্ছি কারণ আমাদের আলোচনাটা এখন শেষ হয়নি। স্যার, এইবার একটু জানতে চাই যে এই যে প্রস্রাবে যে ইনফেকশনটা হলো, একটি কমপ্লেইন নিয়ে আপনাদের কাছে আসলো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তারা কান্নাকাটি করছে, হয়তো বা মা বাবা মানে ওরিড যে কি কারণে কাটছে, তারা ধারণা করছে হয়তো বা প্রস্রাবের সমস্যা। কিন্তু যখন আপনারা এক্সামিন করেন ডায়াগনোসিস করার জন্য, মূলত কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে ইউরিনের কালারটা স্যার কেমন থাকে? হ্যাঁ, ডায়াগনোসিসের জন্য আসলে ফিজিক্যাল এক্সামিনেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সামিনেশনটা, আমি ফিজিক্যাল এক্সামিনেশন করে, পুলিং এর ফিজিক্যাল এক্সামিনেশন করে আমাকে আসলে ডায়াগনোসিসটা করতে হবে যে এটা কি চামড়াটা কি সংকুচিত হয়ে আছে, না চামড়াটা উপরে উঠে গেছে, নাকি ওর ব্যালানাইটিস আছে, না পস্থেটাইটিস আছে। এইগুলো আমাকে ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই আসলে প্রথমে নির্ণয় করতে হবে। তারপরে আমাকে প্রস্রাব পরীক্ষা করতে হবে। প্রস্রাব পরীক্ষার মধ্যে আছে প্রস্রাবের রুটিন পরীক্ষা এবং প্রস্রাবের কালচার সেন্সিটিভিটি। এই দুইটা পরীক্ষা করে আমি পরীক্ষা করতে পারি। সাধারণত আমরা একটা আল্ট্রাসাউনোগ্রাফও করি, আল্ট্রাসাউনোগ্রাফ অফ দ্য কিউবি সিস্টেম, মানে কিডনি, ইউরিনারি ব্লাডার, এইগুলোর একটা আল্ট্রাসাউনোগ্রামও করি, কারণ অনেক সময় কোনো আল্ট্রাসোনোগ্রামে কোনো সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো তখন আমরা ধরতে পারি। তো মোটামুটি প্রাইমারিলি আমরা এই কয়টাই পরীক্ষা করি। তারপরে যখন আল্ট্রাসাউন্ড বা অন্য কোনোতে কোনো ক্লু পাওয়া যায় তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাই। তবে প্রাথমিকভাবে আমরা এই কয়টা পরীক্ষাই করে থাকি যখন আমরা ইউটিআই সাসপেক্ট করি। বললেন যে ইউরিনের যে রুটিন এক্সামিনেশন করলেন, অর্থাৎ রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ দা ইউরিন ফর আরএমই, এই জায়গাটাতে যদি আমরা প্রস্রাবের কালার চিন্তা করে থাকি, নরমালি তো আমাদের স্ট্র কালার,
হ্যাঁ, তো যাদের প্রস্রাবের ইনফেকশন হবে তাদের কালারটা দেখে কিভাবে অভিভাবকরা একটু সতর্ক হবে? কালারে কোনো স্পেশাল পরিবর্তন আসবে কিনা? আছে, কালার আছে, ডেফিনেটলি আছে। তবে আজকাল তো সবাই খুব সচেতন। আজকাল আমরা খুব ওরকম পেশেন্ট দেখি না। আমার মনে আছে আমরা ইনিশিয়ালি যখন ইয়াং ডাক্তার ছিলাম তখন অনেক পেশেন্ট পেয়েছি তার ইউরিন একেবারে হোয়াইটিশ, হ্যাঁ একদম হোয়াইটিশ, মনে হচ্ছে যে সাদা গোলা কিছু আছে, গোলা। তো আজকাল এগুলি খুবই কম দেখা যায়। তো সাধারণত কালার যেটা চেঞ্জ হয় যে লাইট ইয়েলো থেকে তখন চেঞ্জ হয়ে সাদা ঘোলাটে হয়ে যায়, তখন বোঝা যায় ওর মধ্যে কোনো পাসসেল আছে বা পুজ আছে, এসব বোঝা যায় আর কি। এবং একটা স্মেলও পাওয়া যায় তখন। স্যার কারো কারো তো স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বা ট্রমাটিক কোনো কজে তার রক্তক্ষরণ হতে পারে। তো সেক্ষেত্রে এইটা থেকে কি স্যার ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং তখন আমরা ইউরিনের কি কালার পাবো এবং ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা বায়োকেমিক্যালি কি কি পেয়ে থাকবো সেক্ষেত্রে? হ্যাঁ, না, হ্যাঁ, ব্লাড আসলে শুধু ইনফেকশনে খুব রেয়ারলি যায়, তবুও যেতে পারে ব্লাড সেল, কিন্তু ওটা হলো মাইক্রোস্কোপিক ব্লাড। সেটা ব্লাড সেল আমরা মাইক্রোস্কোপে দেখতে পারবো, কিন্তু ইউরিনের কালার যে রেডিশ হবে সেরকমটা হয় না কিন্তু। তো কিন্তু কয়েকটা ব্লাড সেল থাকতে পারে, সেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে ধরা যায় যে ব্লাড সেল যাচ্ছে। আর এছাড়া এপিথেলিয়াল সেলও তখন যায়, এসব এগুলো বায়োকেমিক্যালি তেমন কিছু ইউটিআই তে তেমন কিছু পাওয়া যায় না। তবে অনেক সময় যারা পানি বা এগুলো কম খায় তাদের ক্যালসিয়াম অক্সালেট এগুলো কিছু পাওয়া যেতে পারে, বায়োকেমিক্যাল সাবস্টেন্স পাওয়া যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্য। আজকে আমরা আলোচনা করছি শিশুদের প্রস্রাবের সমস্যা এবং খতনা পরবর্তী জটিলতা অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আমরা আসবো আরো গভীর আলোচনায়, তবে তার আগে কিছু দর্শকের প্রশ্ন আমরা এই পর্যায়ে নিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে তামান্না ফেরদৌস, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মাহমুদুল হাসান একটি প্রশ্ন রেখেছেন, এবার একটি ডিসপ্লেতে আমরা দেখতে চাই। তিনি লিখেছেন যে বাংলাদেশের অধিকাংশ পুরুষের খতনা সনাতন পদ্ধতিতে হয়ে থাকে এবং এক্ষেত্রে আমরা খুব বেশি সমস্যা দেখতে পাই না। তার প্রশ্ন হচ্ছে খতনার জন্য আধুনিক পদ্ধতি এবং প্রচলিত সনাতন পদ্ধতির মধ্যে কোনটি বেশি নিরাপদ? আমার মনে হয় যদি প্রশ্নটা একবারের জন্য ডিসপ্লেতে দেখি, প্রডিউসারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার নিশ্চয়ই শুনেছেন প্রশ্নটি এবং তিনি খতনার বিষয়টা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তিনি যেমনটি ভাবে লিখেছেন যে খতনার তো দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে সনাতন পদ্ধতিতে খতনা করে থাকেন, অর্থাৎ এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু বলি, তো তারা একটি পদ্ধতিতে করে থাকেন, আবার এখন সায়েন্টিফিক ওয়েতে চিকিৎসকরা করছেন। তো আমরা যদি দুটো পদ্ধতির মধ্যে কম্পারিজনটা নিয়ে আসি তাহলে কোনটা বেশি সায়েন্টিফিক, কোনটা বেশি নিরাপদ? এটাই ছিল মাহমুদুল হাসানের প্রশ্ন। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ মাহমুদ হাসান সাহেব, একটা যথার্থ প্রশ্ন। তবে আসলে এটা যে আমাদের সনাতন যে পদ্ধতিটা, যেটাকে আমরা বলি হাজামের মাধ্যমে করা, সেটা যদিও এখনো বাংলাদেশের অনেকেই করছে, তবে আসলে এটা কোনো এই পদ্ধতিতে আমরা কখনোই সাপোর্ট করতে পারি না। এই পদ্ধতিটার সাথে আসলে আমাদের যে সায়েন্টিফিক আমরা যারা ডক্টররা করি তার সাথে আসলে কোনো তুলনা করাই যায় না। হ্যাঁ, ওই সনাতন পদ্ধতিতে আসলে ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে এবং এর কমপ্লিকেশনের রেটও অনেক বেশি। ব্লিডিং অযাচিত ব্লিডিং অথবা আনএক্সপেক্টেড ব্লিডিং অনেক বেশি হয় এখানে, এত বেশি হয়, এবং ইনফেকশন রেটও খুব বেশি হয়। অতএব এটা আসলে রিসেন্টলি আমরা লক্ষ্য করছি যে এটা কিন্তু অনেক আংশিক কমে গেছে। যদিও হয়তো খুব দূর দূরান্ত গ্রামে গঞ্জে হয়তো কিছুটা আছে, কিন্তু আমাদের ঢাকা শহরে যারা আমরা দেখছি তাদের এখানে কিন্তু এই সনাতন পদ্ধতিতে সার্কামসিশন করা বা খতনা করা এখন অনেক কমে গেছে, কারণ এর অনেক সাইড ইফেক্ট আছে, এর অনেক কমপ্লিকেশনস আছে, তো অনেক কমে গেছে। কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে যে এটাতে ঠিক মতন পরীক্ষা নিরীক্ষা করা হয় না, অতএব এখানে ব্লিডিং হওয়ার চান্স খুব বেশি থাকে। কারণ এখানে তো ওরা যে ব্লিডিং যে রক্তনালীটা আছে, পুলিং এর যে রক্তনালীটা, সেই রক্তনালীকে ওরা কিছুই করে না, শুধু কেটে দেয়। তখন আমাদের একটা শরীরের ধর্মই হচ্ছে রক্তনালীটা বন্ধ হয়ে যাওয়া। তো অনেক ক্ষেত্রে এটা বন্ধ হয় না, তখন ব্লিডিং নিয়ে ওরা তখন দৌড়াদৌড়ি করে হসপিটালে ওরা শরণাপন্ন হয়, কিন্তু ততক্ষণে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায়। এটা একটা। আরেকটা হলো যে ওরা ইনফেকশনের
কোনো সেরকম ব্যবস্থা করা হয় না, ওটা ওপেন খোলাভাবে করা হয়, যে কোনো জায়গায় করা হয়, তো সেজন্য ইনফেকশন হওয়ার চান্স খুবই বেশি থাকে। এবং শুধু তাই না, ওখানে যেহেতু ওটা বাচ্চাকে খুব জোর করে ধরে করা হয়, ওখানে যে পরিমাণ মতো যে স্কিন কাটতে হবে, চামড়াটা, যে চামড়াটা দিয়ে থেকে থাকে মাথাটা, পুলিং এর মাথাটা, সেই চামড়াটা কি পরিমাণে কাটতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এটার একটা এস্টাবলিশড কমপ্লিকেশন হচ্ছে আইদার টু মাচ স্কিন কাটা হচ্ছে অথবা টু লেস স্কিন কাটা হচ্ছে। যদি খুব বেশি স্কিন কাটা হয় তাহলে কিন্তু এটা স্কিন শর্ট পড়ে যায় এবং তখন একটা আর্টিফিশিয়াল বক্রতা চলে আসে লিঙ্গের মধ্যে। এটাকে আমরা বলি অ্যাওর্টোজেনিক কর্ডি। মানে কর্ডি হচ্ছে বক্রতা, মানে পেনিসটা একদম স্ট্রেইট থাকে না, একটু বক্রর মতো হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তো বেশি স্কিন কেটে ফেললে সেটা হয়। আবার যদি আমি অনেক কম স্কিন কাটি তখন কিন্তু অনেক বেশি স্কিন থেকে যায়, তাহলে তখন আবার দেখা যায় ওটা ওই ইয়েটা ঢেকেই থাকে, পুলিং এর মাথাটা ঢেকেই থাকে। সো এই দুটাও কমপ্লিকেশন হয়, কারণ ওরা তো খুব তাড়াতাড়ি করে ওটা কেটে দেয় কোনো মেজারমেন্ট ছাড়াই। কিন্তু আসলে আমরা যখন সাইন্টিফিক্যালি করি তখন আমাদের একটা মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা স্কিনটা কাটা হয়। এক্স্যাক্টলি, অত্যন্ত চমৎকার কিছু ব্যাখ্যা দিলেন। আর এটি আসলে একজন একটি শিশু যখন আস্তে আস্তে অ্যাডাল্ট হবে তখন কি স্যার কোনো মেন্টাল, যদি তার যে চামড়াটা ঠিকঠাক মতো কাটা না হয় সেক্ষেত্রে তো সে একটি মেন্টাল ট্রমাতেও ভুগতে পারে, এবং যে অর্গানের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা বিউটিনেস রয়েছে, সেটার ক্ষেত্রে তো স্যার হ্যাম্পার হতে পারে। ডেফিনেটলি মানসিকভাবে ওকে খুব দুর্বল করে দেয়, মানসিকভাবে ওকে বিষাদগ্রস্ত করে দেয়, যে তার লিঙ্গটা মনে হয় নর্মাল না, এখানে অস্বাভাবিকতা পায় সে কিছু। তো এটা আবার সামাজিকতার জন্য কাউকে বলতেও পারে না, সামাজিক ইয়ের জন্য বলতে পারে না, মনস্তাত্ত্বিক এফেক্ট হয়। জি, ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই জায়গাটিতে আরো একটু বিষয় আমি যুক্ত করতে চাই। অনেকে স্যার ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে, যেমন আমরা সার্জনরা যখন একটি সার্কামসিশন করে থাকেন বা খতনা করে থাকেন, একজন সার্জন তখন কিন্তু তার একটি রুটিন চেক আপ করে দিচ্ছে তার ফিটনেস আছে কিনা, তার রক্তের মধ্যে ব্লিডিং ডিসঅর্ডারস বা রক্তের যে সমস্যা, আর তার কোনো অনেক সময় অনেক বাচ্চারা কাটার সাথে সাথে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটা দেখেই কিন্তু আসলে সেখানে অপারেশনটা করা হয়। কিন্তু এই জায়গাটাতে তো তারা আসলে এই কাজটা করছে না। তো রক্তক্ষরণ যদি বন্ধ না হয় সেক্ষেত্রে কি বাচ্চা মৃত্যু বা মরে যাওয়া বা ডেথ হয়ে যাওয়ার কোনো ঘটনাতে হয়েছে কিনা, বা ইনফেকশন থেকে সেপ্টিসেমিয়া হয়ে সিম্পল ঘটনা করতে যে মারা গিয়েছে কিনা, এরকম হিস্ট্রি কতটা আছে আপনার সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ। ব্লিডিং হয়ে মারা গেছে এটা আমরা দেখেছি, এটা আমরা শুনেছি, পত্র পত্রিকায় দেখেছি, কিন্তু আমার নিজস্ব প্র্যাকটিস লাইফে সেটা হয়নি কখনো, বা আমার কাছে সেরকম ব্লিডিং নিয়ে সনাতন পদ্ধতিতে করে ব্লিডিং নিয়ে আমার কাছে আসার পরে, হাসপাতালে আসার পর আমরা সবসময় ওটাকে ভালোভাবে ম্যানেজ করেছি। কিন্তু অনেক সময় পথেই আসতে আসতে যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে পথে অনেক সময় তার মৃত্যু ঘটতে পারে, এটা ঠিক আছে। আর একটা আমার নিজস্ব অভিজ্ঞতা আছে যে ইনফেকশন থেকে যে একটা বাচ্চার কি দুর্গতি হয়েছিল, সেটা আমি একটু যদি সময় থাকে আমি একটু বর্ণনা করতে পারি। সেটা হচ্ছে ম্যাগট ইনফেকশন হয়ে গিয়েছিল ছেলে, তারা স্যার আপনার সেটটি ঘুরে গেছে, আপনি লাইনটি কেটে দেন, একটা ফোন আসছে বোধহয় আপনার, লাইনটা কাটলেই আপনি আবার। সরি, ঠিক আছে। নারায়ণগঞ্জ থেকে আসা ছেলে, সে সনাতন পদ্ধতিতে ইয়ে করেছিল, করার পরে সে বাসায় থাকে এবং নিশ্চয়ই একটা মাছি যে তার ওখানে বসে, হ্যাঁ, তারপরেই সেখানে মাছি ডিম পাড়ার পরেই সেখানে ম্যাগট তৈরি হয়। ম্যাগট আমি আসলে ঠিক বুঝাতে পারবো না জিনিসটা কি, যারা শুধু ডাক্তার তারাই বুঝতে পারবে। এটা এক ধরনের ছোট ছোট পোকার মতো সেই ইনফেকশনটা হয়েছিল। পরে সমস্ত
তার যে পুলিঙ্গটার মধ্যে মানে কয়েকশো ম্যাগট বসে আছে ওখানে, এবং শুধু বাইরে না, ভিতরে পুলিঙ্গের ভিতরে যে টিস্যু গুলো আছে সেই টিস্যু গুলোর মধ্যে ম্যাগট আছে। তো আমি সংক্ষেপে বলি, এটাকে আমাকে প্রতিদিন তাকে অজ্ঞান করে ড্রেসিং করতে হতো, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে ড্রেসিং করতে হতো যেন ম্যাগট গুলো মারা যায়। আপনি ম্যাগট গুলো করে কি, আমি যদি একটা সরাই আজকে, ও আবার ডিম পেরে পেরে অনেকগুলো ম্যাগট তৈরি করে ফেলে। অতএব তখন করতে হয় কি, ওই প্রতিদিন ড্রেসিং করতে করতে সমস্ত ম্যাগট গুলোকে ওখান থেকে এলিমিনেট করতে হয়, মেরে ফেলতে হয়। এবং আমার মনে আছে যে ওর 17টা সিটিং দিতে হয়েছিল, 17 দিন তাকে পরপর অ্যানেস্থেসিয়া দিতে হয়েছিল, এবং 17 দিন তাকে 17 বার ড্রেসিং করতে হয়েছিল, তারপর সে সম্পূর্ণ ম্যাগট মুক্ত হয়েছে। ততদিনে কিন্তু তার পেনিসটা শুধু কতগুলো স্ট্রাকচারে পরিণত হয়েছে, মানে কতগুলো আমি বলবো যে দড়ির মতো জিনিসে পরিণত হয়েছে। মাংস টাংস কিছুই ছিল না, চামড়া কিছুই ছিল না পেনিসের মধ্যে। তখন আমরা ওটাকে ওর ওই যে থলিটা, আমাদের পেনিসের নিচে যে থলিটা থাকে, মানে যেখানে অন্ডকোষ থাকে, সেখানে 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 আমরা সেই চামড়া দিয়ে ওটাকে আমরা পূরণ করেছি। এইভাবে আলটিমেটলি তাকে সেভ করা হয়েছে। কিন্তু তার অনেক আর্থিকও ক্ষতি হয়েছে এবং অনেক অনেক রকম ক্ষতি হয়েছে। সেজন্য আমি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম আর কি। তবে ইনফেকশন তো খুবই কমন, সেই ক্ষেত্রে আমরা যদি সামান্যতম ইনফেকশন হয়, হ্যাঁ, সেজন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাতেই ভালো হয়ে যায়। তবে ম্যাগট এসব কিছু হলে তখন খুব সিরিয়াস অবস্থা ধারণ করে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা আসলে একটি বাস্তব ঘটনা জানতে পারলেন শ্রদ্ধেয় প্রফেসর আজকে আমাদের অনুষ্ঠানে গেস্ট এক্সপার্টের কাছ থেকে। আসলে এই জায়গাটাতে শুনতে পাচ্ছি না, আমাদেরকে খুবই সতর্ক হতে হবে, কারণ আপনার শুনতে পাচ্ছি না আমি। আপনার একটু স্যার, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন স্যার আপনি আমাকে? শুনতে পাচ্ছি না। আপনি দর্শক, আপনারা দেখছেন রাজ টিভির আজকের এই আয়োজন ইসলাম ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্য। আজকের এই আয়োজনে মূলত আমরা আলোচনা করছি শিশুর প্রস্রাবের সমস্যা ও খত্তা পরবর্তী জটিলতায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আমি আর দুঃখিত, এই শুনতে বিষয়ে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। প্রফেসর, আপনি স্যারকে একটু ডিসকানেক্ট করে আবার পুনরায় যুক্ত হবার জন্য একটু রিকোয়েস্ট করবেন প্লিজ। সেই আপনাকে আমরা আমাদের শুনতে না। একটু কথা বলে আসি। আজকে মূলত স্যার যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিলেন, আমি শুনতে পাচ্ছি না, অবহেলা করার কোনো সুযোগ নেই। প্রডিউসারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যারকে একটু ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাবেন। প্রডিউসারের দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকে যে আলোচনাটি আমরা করছি আপনাদের সামনে, সেটি হচ্ছে যে শিশুদের প্রস্রাবের সমস্যা এবং খৎনা পরবর্তী জটিলতায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করছেন বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জারি এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর কামাল এম চৌধুরী, যিনি বর্তমানে কর্মরত আছেন ল্যাবের স্পেশালাইজড হসপিটাল ধানমন্ডি, ঢাকাতে। এবং তিনি যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিলেন তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে, যে আসলে খৎনা পরবর্তী সময়ে কত জটিলতা তৈরি হতে পারে। আসুন আমরা এই বিজ্ঞানের যুগে বসে নিশ্চয়ই সায়েন্টিফিক ওয়েতেই আমরা সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবো, এতে করে অপচিকিৎসার হাত থেকে আমরা রক্ষা পাবো আমাদের সন্তানরা। আমাদের মধ্যে আরো অনেক দর্শক যুক্ত আছেন, তাদেরও প্রশ্নগুলো আমরা এই মুহূর্তে নিতে চাই। যুক্ত আছেন নোমান পাটোয়ারি, গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর মতামতের জন্য। শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, তিনি প্রশ্ন রেখেছেন, বাচ্চাদের বয়স কত মাস হলে সাধারণত খৎনা দিলে ভালো হয়? মোহাম্মদ ওলিউল্লাহ, থাকুন আমাদের সাথে, স্যার নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর করবেন এবং প্রদান করবেন। ফরিদা ইয়াসমিন যুক্ত আছেন, থ্যাংক ইউ জানিয়েছেন। শান্তা রায় যুক্ত আছেন, ইজ দেয়ার এনি সাজেস্টিভ লাইফস্টাইল দ্যাট মে প্রিভেন্ট UTI ইন চিলড্রেন? ডেফিনেটলি, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য সাজেস্টিভ মেজার্স রয়েছে। স্যার কিন্তু একটু আগেই বলেছেন প্রিয় দর্শক, আসলে মেয়ে শিশুদের ক্ষেত্রে অবশ্যই তার হাইজিনটা মেনটেন করতে হবে, কারণ আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে মেয়ে বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক্ট, প্রস্রাবের যে নালীটি রয়েছে বা মূত্র নালীটি রয়েছে, সেটি কিন্তু শর্ট, এবং সেটি অ্যানাস বা আমাদের মলদ্বারের খুব কাছাকাছি। এবং আমাদের যে প্রস্রাবের যে দ্বারটি রয়েছে, সেটি কিন্তু মলদ্বারের কাছাকাছি হওয়ার কারণে যদি পায়খানা পরবর্তী যে শৌচ কাজটা সঠিকভাবে না করা হয়, সেখান থেকে কিন্তু একটি জীবাণু অবশ্যই নালীর মধ্যে যেতে পারে, নালীতে যে সেখান থেকে ইনফেকশন হয়ে প্রস্রাবের ইনফেকশন তৈরি করতে পারে, এবং এটি পরবর্তীতে একটি কনসিকুয়েন্স হিসেবে একটি সমস্যা তৈরি করতে পারে, এবং বাচ্চার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। অতএব এই জায়গাটিতে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে অবশ্যই তাকে
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই বিষয়টি কিন্তু স্যার শুরুতেই বলে দিয়েছেন। আর ছেলে বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে স্যার ইতিমধ্যে আলোচনা করেছেন, আর সেটি হচ্ছে যে খৎনা অবশ্যই দিতে হবে এবং সেটি কিন্তু সায়েন্টিফিক ওয়েতেই দিতে হবে। কারণ হচ্ছে যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম অনেক রোগী দেখি যে হঠাৎ করে তিনি গ্রাম অঞ্চলে সনাতন পদ্ধতিতে খৎনা করে আসছে কি রক্ত শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি না কিছু। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছি না কিছু। স্যার নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আর যদি শুনতে না পারেন শুনতে পাচ্ছি না, কিছুই শুনতে পাচ্ছি না। আমার মনে হয় যে অডিওটা আপনার বন্ধ আছে সম্ভবত। প্রোডিউসার আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টিকে দেখার জন্য। সেই ফাঁকে আমি একটু দর্শকদের প্রশ্নের উত্তরগুলো নেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত আছেন সুজাতা রায়। তিনি একটি প্রশ্ন করেছেন যে স্যার, আমার মেয়ের বয়স 3 বছর, মাঝে মধ্যেই তিনি তলপেটে ব্যথা অনুভব করেন, এটি প্রস্রাবের ইনফেকশন কিনা? প্রিয় দর্শক, সুজাতা রায় আপনি যথার্থই বলেছেন। যদি তলপেটে ব্যথা করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে প্রস্রাবের ইনফেকশন হতে পারে। কারণ ইউরিনারি ট্রাক্ট আসলে আমাদের তলপেটকে ঘিরেই। আর এই জায়গাটাতে আপনার একটু দেখার বিষয় আছে যে আপনার বাচ্চার প্রস্রাবের কালারটা কেমন। এটি কি নরমাল স্ট্র কালার বা একটু হলুদাভ কিনা, একটু স্ট্র কালার যেটাকে আমরা যে প্রস্রাবের যে কালারটি হয়ে থাকে সেই কালার, নাকি একটু ঘোলা হয়ে গেছে, নাকি একটু রেড হয়ে গেছে, সেটি আপনি একটু খেয়াল রাখবেন। এবং আপনার জন্য পরামর্শ হচ্ছে যে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন, স্পেশালি পেডিয়াট্রিক ইউরোলজিস্ট আছেন স্যার আজকের আমাদের গেস্ট এক্সপার্ট অধ্যাপক ডক্টর কামাল এম চৌধুরী। তাকেও দেখাতে পারবেন ল্যাবের স্পেশালাইজড হসপিটালে, স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আর নিশ্চয়ই আপনি আপনার বাচ্চার একটি স্বাস্থ্য সমাধান পেয়ে যাবেন। পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু রোগটিকে নির্ণয় করা যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করে ফেলে আপনার বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। আপনি দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সবার জন্য স্বাস্থ্য। আজকের এই সপ্তম পর্বগুলোতে আমরা আলোচনা করছি শিশুর প্রস্রাবের সমস্যা ও খৎনা পরবর্তী জটিলতা অ্যান্টিবায়োটিকের ভূমিকা। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন ফয়সাল শেখ। তিনি লিখেছেন যে স্যার, আমার বাচ্চার বয়স 3 বছর, আমি তাকে খৎনা করাতে চাই, এই মুহূর্তে কাকে দিয়ে করালে ভালো হবে? এটি কি সনাতন পদ্ধতিতে নাকি চিকিৎসক দিয়ে? ফয়সাল শেখ, আপনি হয়তো একটু পরে যুক্ত হয়েছেন। স্যার কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে আসলে প্রত্যেকটি কাজেরই কিন্তু একটি সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে হবে। এবং এখন কিন্তু আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি, অর্থাৎ এই বিজ্ঞানের এই যুগে আপনি যে কোনো একটা কিছু করার আগে কিন্তু গুগলে সার্চ দিলে জেনে যাবেন যে কোনটি ভালো কোনটি মন্দ। কারণ এই তথ্য প্রযুক্তি আমাদেরকে সবকিছু জানতে এবং বুঝতে সহায়তা করছে। স্যার যেমনটি বলেছেন, স্যার আমরা ফয়সাল শেখ নামে একজন ভদ্রলোক জানিয়েছেন যে তার ছেলের বয়স 3 বছর, তিনি খৎনা করাতে চান। কোন পদ্ধতিতে করলে ভালো হবে? তিনি কি সনাতন পদ্ধতি করাবেন নাকি সার্জনকে দিয়ে করাবেন? তিনি এই প্রশ্নটি রেখেছিলেন এবং আমি মূলত পরামর্শ দিচ্ছিলাম। ইতিমধ্যে যেহেতু স্যার আপনি চলে এসেছেন, আপনার মুখ দিয়ে যদি একটু স্যার পরামর্শ দেন। ফয়সাল শেখ, তার ছেলের বয়স 3 বছর, তিনি এখন খৎনা করাতে চান, কাকে দিয়ে করাবেন? আপনার পরামর্শ চেয়েছেন। কোন পদ্ধতিতে করাবেন, সনাতন পদ্ধতি না বর্তমান সার্জারি? না, আমরা তো কখনোই সাজেস্ট করব না, আমরা কখনোই অ্যাডভাইস করব না যে সনাতন পদ্ধতিতে করান। কারণ আমি একটু আগে উল্লেখ করেছি যে সনাতন পদ্ধতিতে অনেক জটিলতা হতে পারে। এটা সারা জীবনের জন্য ওকে অনেক রকম কষ্ট দিতে পারে। তো সেই জন্য কোনো মতেই সনাতন পদ্ধতিতে করা সমীচীন হবে না। আমি ওনাকে পরামর্শ দিব যে উনি যেখানে থাকেন সেখানে এখন অনেক সার্জন আছে, ওনারা নিশ্চয়ই করে দেবে, সার্জন করে দেবে। কোনো মতেই সনাতন পদ্ধতিতে বা হাজাম যেটাকে বলি ওনার কাছে শরণাপন্ন হওয়া যাবে না। অতএব আমাদের এখন উপজেলা লেভেলে হাসপাতাল আছে, সেখানে মেডিকেল অফিসাররাও এগুলো এখন করতে পারেন সার্কামসিশন। কিন্তু দেখতে হবে তাদের সেই অভিজ্ঞতা আছে কিনা, বা সার্কামসিশন করার সেই অভিজ্ঞতা যাদের কাছে আছে তাদের কাছেই, ডাক্তারদের কাছেই করতে হবে। এটাই হলো আসল কথা। এক্স্যাক্টলি। ফয়সাল শেখ, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং নিশ্চয়ই আপনি যদি আপনার সন্তানের ভালো চান, মঙ্গল চান, নিশ্চয়ই আপনাকে সায়েন্টিফিক ওয়েতে চিন্তা ভাবনা করতে পারেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্ন রেখেছিলেন শান্তা রায়। তিনি লিখেছিলেন যে is there any suggestive lifestyle that may prevent UTI in children? শান্তা রায়ের প্রশ্নের উত্তরটি স্যার যদি একটু ওকে থ্যাংক ইউ ভেরি মাচ শান্তা রায়। তো লাইফস্টাইলের মধ্যে যেটা আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে আসলে বিশেষ করে ফর গার্লস এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট।
সেটা হচ্ছে যে ওদের হাইজিন মেনটেন করতে হবে, টয়লেট করার পর যে পরিষ্কার করতে হয় সেটা নিয়ম আছে করতে হয়, সেভাবে সেই নিয়ম অনুযায়ী করতে হবে। তারপরে ইউরিন পাস করার পর যে পানি ব্যবহার করার ব্যাপারটা আছে সেটাও করতে হবে। আরেকটা হচ্ছে যে ইউরিনকে হোল্ড করে রাখা যাবে না, যখন আমাদের ইউরিনের চাপ আসবে, বেগ আসবে, তখন যেন আমরা সুবিধা মতো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন তখনই ইউরিন ত্যাগ করি, এই জিনিসটা ইয়ে করতে হবে। আর একটা জিনিস আছে সেটা হলো যে কনস্টিপেশন। দেখা যাচ্ছে যে অনেকেরই কনস্টিপেশন আছে, যাদের কনস্টিপেশন আছে তাদের কিন্তু ইউটিআই হওয়ার একটা পসিবিলিটি থাকে। এটা হলো বিশেষ করে মেয়েদের জন্য খুবই প্রযোজ্য। আমরা অনেক স্কুল গোয়িং গার্লস দেখেছি যারা স্কুলে টয়লেট অপরিষ্কার থাকার জন্য টয়লেট করে না, হোল্ড করে রাখে, এবং তাদের কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ইউটিআই হয়ে যায়। এবং বাসাতেও যারা থাকে, যারা কনস্টিপেশনে ভুগে, তারাও কিন্তু ইউটিআই এই অসুখে প্রায়শই আক্রান্ত হয়। ধন্যবাদ রায়। অনেক অনেক ধন্যবাদ শান্তার রায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের মাঝে আরো একজন প্রশ্ন রেখেছেন শাহ মোহাম্মদ অলিউল্লাহ। তিনি ভালো একটি প্রশ্ন করেছেন, যে আমারও একটি প্রশ্ন ছিল। অলিউল্লাহর প্রশ্নটি এমন: বাচ্চাদের বয়স কত মাস হলে সাধারণত খতনা দিলে ভালো হয়? বাচ্চাদের বয়স সীমাটা আসলে কোন বয়সে দিলে খতনাটা দিলে ভালো হবে তিনি জানতে চেয়েছেন। স্যার, এটি অনেকেরই আচ্ছা, প্রশ্ন। জি ধন্যবাদ। এখানে যে বিষয়টা প্রথমে পরিষ্কার করা দরকার যে খতনার দুটা খতনা করার দুটা কারণ আছে। একটা হচ্ছে আমাদের দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশ যেখানে 90% পপুলেশন হচ্ছে মুসলিম, তাদের একটা ধর্মীয় বিষয় আছে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে মেডিকেল ইন্ডিকেশন। তো আমরা প্রথমেই বলি যে খতনার দুটা ইন্ডিকেশন আছে, একটা হচ্ছে ধর্মীয়, একটা হচ্ছে মেডিকেল ইন্ডিকেশন। যখন ধর্মীয় ব্যাপারটা আসে তখন এই প্রশ্নটা আসে যে কোন বয়সে করলে ভালো হয়। তার মানে উনি যেটা মিন করেছেন, উনি ধর্মীয় ভাবে মিন করেছেন ধর্মীয় কখন করা যায়। তো ধর্মীয় ভাবে আমরা সাধারণত 2 থেকে 3 বছর বা ম্যাক্সিমাম 4 বছর এই সময়টাই করার জন্য আমরা সাজেস্ট করি, ধর্মীয় ভাবে যদি করতে হয়। তার মানে তার কোনো অসুখ নাই। এছাড়া আমরা আলোচনা করেছিলাম যে আমরা খতনা করি কিছু অসুখ হলে, যেমন ইউটিআই হলে করি, ফাইমোসিস হলে করি। এইগুলো কিন্তু এগুলোর কোনো সময় নাই, এটা যখনই অসুখ ধরা পড়বে তখনই করতে হবে। সেটা এখন যদি 2 মাস হয় 2 মাসে করতে হবে, 1 বছর হলে 1 বছরে করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য যদি আমরা যেটাকে আমরা রাইচুয়াল সার্কামসিশন বলি বা ধর্মীয় সার্কামসিশন বলি, সেটা করার জন্য শুধু আমরা হয়তো 2 বছর পর্যন্ত ওয়েট করব, 2 বছর 3 বছর, ম্যাক্সিমাম 4 বছর। এবং প্রি স্কুল গোয়িং এজটাকে আমরা ধরে নেই, স্কুলে যাওয়ার আগের এজটাকে আমরা ধরে নেই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। কেউ যদি স্যার কোনো কারণে এই সময়সীমার মধ্যে করতে না পারে, অর্থাৎ অ্যাডাল্ট অবস্থায় কি খতনা করা যায়? এটি কিন্তু অনেকের জানবার ইচ্ছা। এই বিষয়টি স্যার যদি আপনি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, কেউ না যদি কলেজে নিশ্চয়ই যায়, করে সেক্ষেত্রে হ্যাঁ নিশ্চয়ই যায়, ওই সময়টা কি করা যাবে কিনা? হ্যাঁ নিশ্চয়ই অ্যাডাল্ট অবস্থায় খতনা করা যায়, যে কোনো সময় খতনা করা যায়, খতনা করতে কোনো অসুবিধা নেই, একই নিয়মে করতে হবে। তবে অ্যাডাল্ট অবস্থায় তো কখনোই হাজাম দিয়ে করা যাবে না, কারণ তখন তো ব্লিডিং এর প্রচন্ড ভাবে ব্লিডিং হবে। সেজন্য অ্যাডাল্ট অবস্থায় বা বেশি বয়স হয়ে গেলে তখন তো আমাদের যে রক্তনালী গুলো অনেক বড় হয়ে যায়, তো তখন ডেফিনেটলি সেই রক্তনালী গুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করেই সার্কামসিশন করতে হবে। তবে ডেফিনেটলি যখন বড় বয়সে করতে হবে তখন অভিজ্ঞ সার্জনের কাছে যেই করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আরো কিছু প্রশ্ন আমরা নিতে চাই, এই প্রশ্নগুলো আমাদের দর্শকদের। আমাদের সাথে যুক্ত হয়েছেন লাবণী ইসলাম। তিনি লিখেছেন, স্যার আমার ছেলের বয়স 5 বছর, এখনো বিছানায় প্রস্রাব করে, কেন করে এটি জি, সমাধান? 5 বছর বাচ্চার জি বয়স, বুঝতে লাবণী পেরেছি। খান, এখনো হ্যাঁ এটা একটা, বিছানায় প্রস্রাব করে। হ্যাঁ এটা এটা একটা থেকে অন্য পরীক্ষা। বিষয়। হ্যাঁ এটা একটা অন্য বিষয়, এটাকে আমরা বলি এটা এটাকে আমরা বলি বেড ওয়েটিং। হ্যাঁ, সহজে এতে বলা হয় বেড ওয়েটিং। বেড ওয়েটিং
তো এটা এটা যেটা করতে হবে আসলে এটার পরামর্শটা বেশ বড়। এখানে বিহেভিয়ার থেরাপি একটা ব্যাপার আছে, বিহেভিয়ার থেরাপি। আমি ওনাকে অনুরোধ করব যে উনি যেন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করেন এই ব্যাপারে। এটা শুধু এখানে বলে হবে না, এটা ওনাকে সরাসরি সামনাসামনি ওনাকে বুঝিয়ে দিতে হবে যে এটা কি করলে উনি এটা থেকে পরিত্রাণ পাবেন। তবে এর থেকে পরিত্রাণ আছে, ওষুধ আছে, ওনাকে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন যে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরে এটা নিশ্চয়ই উনি নিরাময় হবেন। তবে এটা এই সংক্ষেপে এখানে বলা যাবে না, কারণ এটার মধ্যে বিহেভিয়ার থেরাপির একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা ওনাকে সামনাসামনি বলে বোঝাতে হবে। অনেক অনেক ধন্যবাদ লাবণী খান, আপনি নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আছেন স্যার, স্যারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিশ্চয়ই স্যারের কাছ থেকে একটি আপনি কনসালটেশন গ্রহণ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার, এবার একটু ম্যানেজমেন্টের মধ্যে আসি। যেহেতু আজকের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই সেপ্ট্রন, এখানে সেপ্ট্রাক জোন অর্থাৎ অ্যান্টিবায়োটিকের এই প্রস্রাবের ইনফেকশন কন্ট্রোলে কি কি ভূমিকা এবং সেপ্ট্রনের ব্যবহারটা সম্পর্কে স্যার যদি একটু আমাদেরকে। হ্যাঁ, সেফট্রন তো একটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, এটা তো অনেক ওয়াইড রেঞ্জ। হ্যাঁ, সেফট্রিয়াক্সন বা সেফট্রন যেটাই বলেন আপনারা, তো এটা আসার পর আমরা খুব নিশ্চিন্ত। সেফট্রন আছে ইনজেকশন ফর্মে, সিরাপ ফর্মে আছে সেফ3, অতএব এগুলো আসার পর আমরা খুবই নিশ্চিন্ত। এগুলো দিয়ে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুবই সফলভাবে কন্ট্রোল করতে পারি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতএব আমি বলবো যে তবে সেফট্রন আমরা সবসময় দেই না, কারণ আমরা প্রথমে আরো সহজ বা আরো সেকেন্ড ক্যাটাগরির সেকেন্ড জেনারেশন যেটাকে বলি আমরা, সেইগুলোতেও যাই। তো তবে সেফট্রন তো ডেফিনেটলি খুবই একটা বেটার চয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ ভাগে চলে এসেছি। সর্বশেষ স্যার, আজকের আয়োজন আসতে পেরে কেমন লাগলো আপনার, এবং আপনার সর্বশেষ অনুভূতি টুকু জানাচ্ছি। খুবই ভালো লেগেছে। আমি আসলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি, এবং আপনাদের সাথে কাজ করে খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে কাজ হয়েছে, এবং আমি যে আমাদের দেশের জনগণকে কিছু বলতে পেরেছি, ওনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এজন্য আমার খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ রাজ টিভিকে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালকে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং প্রত্যাশা রাখবো এভাবেই রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। ডেফিনেটলি। সুপ্রিয় দর্শক, আমরা যে সময়টি আপনাদেরকে নিয়ে পার করলাম, আর সেটি হচ্ছে স্কয়ার সবার জন্য স্বাস্থ্য। কিছু স্বাস্থ্যের কথা বললাম, আমাদের আগামী ভবিষ্যৎ, শিশুদের প্রস্রাবের ইনফেকশনের বিভিন্ন কারণ, চিকিৎসা এবং প্রতিকার, এবং সেই সাথে ঘটনা একটি আসলে মৌলিক একটি বিষয়, আর যেটি আমাদের প্রত্যেক বিশেষ করে যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তাদের জন্য একটি কম্পালসারি বিষয়। সেই ঘটনাটি কোথায় করাবেন, কিভাবে করাবেন, কোনটি ভালো কোনটি মন্দ, এটি নিয়ে কিন্তু বিশদ আলোচনা হলো। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি কোন পদ্ধতিতে করাবেন, আপনার শিশুর সন্তানের ভাগ্য নির্ধারণ আর সুন্দর আগামী তাকে নিশ্চিত করার জন্য আপনাকেই আসলে বেছে নিতে হবে কোন পথে আপনি আগাবেন। আর তো সবাই ভালো থাকবেন, ভালো থাকুক বাংলাদেশের সমস্ত শিশু, সারা পৃথিবীর সব শিশু। সেই তার সাথে আজকের আয়োজন এখানেই শেষ করছি। তবে যাবার আগে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আজ আজকের এই আয়োজনটির সাথে স্পন্সরশিপ হিসেবে থাকার জন্য, এবং প্রত্যাশা রাখবো এভাবেই রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয়ের সাথে আপনারাও থাকবেন। সবাইকে শুভ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.